মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তানিশা, কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিরকম আছেন? হ্যাঁ, আমিও ভালোই আছি তোমাদের দয়ায়। তো আচ্ছা, আমরা তো ওয়ালাইকুম আসসালাম। আনিশা আর তানিশা এই দুজনই সবসময় বরাবরই আগে জয়েন করে এবং সবার আগে ভালো, আর বাকিদের তো খবরই দেখছি না। আচ্ছা, অলরেডি 33 বেজে গিয়েছে, 3 মিনিট হয়ে গেছে। কারণ আমাদের আগে হতো কি, যখন আমরা অনলাইন ক্লাস করতাম প্রতিটা ক্লাসের মাঝখানে আবার 10 মিনিট করে গ্যাপ থাকতো, কিন্তু এখন তো আর সেটা নাই। মানে পরপর হয়ে যাচ্ছে। ধরো তোমাদেরও ক্লাস থাকতে পারে, তোমাদের তো থাকেই, আর আমার থাকলে তো অসুবিধা। এই কারণে অন টাইমে জয়েন না হলে দেখা যাচ্ছে যে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো আমরা নবম অধ্যায়ে সম্ভবত পড়ছিলাম, তাই না? আমরা তাহলে নবম অধ্যায়টা আহ শুরু করছি আবার। আমি একটা স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখতে পারলে আমাকে বলবা। নবম অধ্যায়ে যাচ্ছি, অনেক আগে চলে গিয়েছে। আচ্ছা, স্ক্রিনে কি তোমাদের বইয়ের পাতা দেখতে পাচ্ছ? নো মিস, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, আমরা নবম অধ্যায়টা যে শুরু করেছিলাম, নবম অধ্যায় না শুরু করেছিলাম তোমাদের। তো সেখানে মনে হয় আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? কার প্রেক্ষাপটে উদ্দেশ্যগুলি পর্যন্ত। মিস আজকে গ পড়বো, ব্যাংক গ্রাহকদের পট্টপেক্ষ, ব্যাংকের উদ্দেশ্যগুলি। আচ্ছা আচ্ছা, আজকে আমরা গ নাম্বার পড়বো, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ঠিক আছে, তাহলে তোমরা সবাই তোমাদের বইটা বের করো। আমার আমার এখানে যেটা ডাউনলোড করেছে, এখানে 92 পৃষ্ঠা। দেখো তোমাদের বইতে কত পৃষ্ঠায় আছে আর কি। আচ্ছা, এখন দেখো যে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য যেটা, সেটা আমরা পড়ছি। আচ্ছা, দুজন আছে, আমি একটু অ্যাডমিট করিয়ে নিই। এখন দেখো, আমরা এখন যে চিন্তাটা করব সেটা হচ্ছে যে ব্যাংকের গ্রাহকের পক্ষে আসলে ব্যাংকের উদ্দেশ্যটা কেমন হয়। ঠিক আছে, ব্যাংক গ্রাহক মানে এখানে ধরো আমরা আমরা যদি কখনো ব্যাংকে যাই, আমাদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি কিরকম হয়, বা আমরা ব্যাংকে আসলে কোন উদ্দেশ্য নিয়ে যাই, সে সমস্ত বিষয়গুলোই এখন আমরা দেখবো। আচ্ছা, তো আরো দুজন আছেন। কার বাসার থেকে যেন সাউন্ড আসতেছে, একটু হালকা মিউট করে নাও। হ্যাঁ, যখন কথা বলবা তখন আবার অন করে নিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো, ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য বলে মোটামুটি যারা জয়েন হওয়ার এখন হবে, আমি শুরু করে দিচ্ছি। অ্যাডমিট হচ্ছে আরো দুজন। দেখো, গ্রাহকদের প্রথম উদ্দেশ্য যেটা, আমরা কেন আসলে ব্যাংকে যাই, আমরা ব্যাংকে যাই আমাদের যে বাসার যে অতিরিক্ত টাকাগুলো বেঁচে যায় আর কি। আমি যদি একদম সাধারণ আমাদের কথা বলি, যে অতিরিক্ত টাকাগুলো যদি বেঁচে যায়, সেটা সঞ্চয় করার জন্য আমরা
ব্যাংকে আসলে যাই, ঠিক আছে? তো এছাড়া যারা ব্যবসায়ী আছে তারাও ব্যাংকে যায় বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য। কারণ ব্যবসায়ীদের তোমার টাকা জমানো ছাড়াও দেখা যায় যে এক বিভিন্ন জায়গায় টাকা পরিশোধ করতে হয় দেশে এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও ব্যাংক থেকে তারা সেবা নিয়ে থাকে। তাহলে গ্রাহকদের প্রেক্ষাপটে উদ্দেশ্য বলে প্রথমেই দেখো বলেছে যে আমানত, মানে গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। আমানত বলতে বুঝে আমরা যে হিসাবগুলো ব্যাংকে করি বা ব্যাংক সিম্পলি কথা অনেকে বলে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, সেটাকে আসলে আমরা কি বলছি? আমানত বলছি। দেখো এখানে বলছে চলতি আমানতের সুদ নাই। তাহলে এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে চলতি আমানতে আহ সুদ নাই, এটা হচ্ছে আমাদেরকে এমসিকিউ তে কাজে লাগবে, ঠিক আছে? যে চলতি আমানতে আমাদের সুদ নেই। এরপর দেখো বলেছে যে কিন্তু অনেক অনেক ধরনের সেবা পাওয়া যায়, চলতি আমানতে সুদ নেই কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। সঞ্চয়ী আমানতে প্রায় 5% থেকে 7% হারে সুদ পাওয়া যায়। আবার যখন প্রয়োজন তখন টাকা তুলে ফেলা যায়, ঠিক আছে? তাহলে দেখো এই যে যে জিনিসগুলো, এগুলো আমাদের এমসিকিউ তে কাজে লাগবে। আমাদের চলতি আমানতের সুদ নাই, আর সঞ্চয় আমানতে প্রায় 5 থেকে 7% পাওয়া যায়, আর যে কোনো সময় টাকা তোলা যায়। ওদিকে মেয়াদি আমানত, যেটাকে আমরা ডিপিএস বলি, সেখানে সুদের হার প্রায় 12 থেকে 13%। তবে সাধারণ মেয়াদে উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা তেমন কোনো লাভজনক হয় না, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের বই তো আগের সেই আগের পার্সেন্টেজ গুলো দেওয়া, বর্তমানে কিন্তু এত এত পার্সেন্টেজ সুদ দেয় না, ঠিক আছে? ব্যাংক ব্যাংক মুনাফা আরো কমিয়ে দিয়েছে, যে 12-13% এত দেয় না, কিন্তু আমাদের এমসিকিউ তো যখন আসবে তখন আমরা আমাদের বইটাই দিব, ঠিক আছে? বর্তমানে কি চলছে সেটা না, আমাদের বইতে যা আছে সেটাই আমরা এমসিকিউ উত্তরের ক্ষেত্রে দিব। এখন দেখো বলেছে মেয়াদি আমানত নিম্নে 1 মাস এবং ঊর্ধ্বে যে কোনো সময় ব্যাপী হতে পারে। আর ঠিক আছে, এখন এই যে যে এখানে আসলে 3 ধরনের আমানত নিয়ে কথা বলেছে, যে একটা ব্যাংকের গ্রাহক, আচ্ছা দুজন আছে আমি একটু জয়েন করাই নিই। কিন্তু অ্যাডমিটেড অল দিয়ে রাখছি, তারপরেও কেন বারবার ইয়ে আসতেছে? আচ্ছা, এখন যেটা আমরা পড়তেছিলাম যে ব্যাংকের আমানত, আমানতটার মূল বিষয় হচ্ছে যারা পরেরও জয়েন করেছে সবার উদ্দেশ্যে একবারে আবারও বলে নিচ্ছে যে ব্যাংকগুলো আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আছে সেই সঞ্চয়গুলো দিয়ে ব্যাংক আমানত সৃষ্টি করে। আমানতের আবার হচ্ছে তোমার 3টা ধরন, ঠিক আছে? আমানতের 3টা ধরন, সেটা হচ্ছে তোমার চলতি আমানত, সঞ্চয়ী আমানত, আর একটা হচ্ছে মেয়াদি আমানত। এখন এখানে বলেছে চলতি আমানতে কোনো সুদ নেই কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। চলতি আমানত সাধারণত ব্যবসায়ীরা করে থাকে, ঠিক আছে? ব্যবসায়ীদের যেমন ধরো এখনই আজকে সকাল 10টায় 5 লক্ষ টাকা জমা দিল, আবার দুপুর 12টায় 1 লক্ষ কাউকে পাঠালো, আবার ধরো বিকেল 3টায় কারো কাছ থেকে 2 লক্ষ আসলো। মানে একটা ব্যবসায়ী কিন্তু যারা মোটামুটি একটু বড় ব্যবসা করে দেখা যায় সারাক্ষণই ব্যাংকের সাথে তাদের লেনদেন থাকে, কারণ টাকা বা দেনা পাওনা তাদেরকে বিভিন্ন সময় পরিশোধ করতে হয়। তো এই জন্যই বলছে যে চলতি আমানতটা ব্যবসায়ীরা খুলে থাকে, এটাতে কোনো সুদ নাই, কিন্তু সুদ না থাকলেও কি অনেক ধরনের সেবা, এই যে যে সেবাটা একটা তুমি ব্যাংকে যতবার ইচ্ছে ততবার যেতে পারছো, ঠিক আছে? তারপরে ব্যাংকের থেকে ইনস্ট্যান্ট দেখা যায় যে চলতি গ্রাহকরা কিছু জমাপত্র লোন নিতে পারে। তো এই জন্যই বলেছে চলতি আমানতের সুদ নাই কিন্তু ব্যাংক তাদেরকে অন্যান্য সেবা দিয়ে থাকে। যতবার ইচ্ছা ততবার তুমি তোমার বাসার আলমারির মতো টাকা রাখছো আবার টাকা উঠাচ্ছ, এটাই হচ্ছে চলতি আমানতের একটা সুবিধা, বড় ধরনের সুবিধা, ঠিক আছে? তো এরপর দেখো সঞ্চয় আমানত, যেটা সাধারণত আমরা করে থাকি চাকরিজীবী বা শিক্ষার্থী যারা আমরা আছি, আহ তারা আমরা সাধারণত সঞ্চয় আমানতটা করে থাকি। এক্ষেত্রে কিরকম হয়, যেমন প্রতি মাসে মাসে আমরা আহ কিছু টাকা এখানে আমরা জমা রাখি, অথবা ধরো আমাদের কারো স্যালারি জমা হয়, এভাবেই আসলে আমরা কি করি সঞ্চয় আমানতটা করে থাকি। সঞ্চয় মিস আমানত, হ্যাঁ বলো। মিস আপনার লিংক দিয়ে অনেকেই ক্লাস জয়েন করতে পারতেছে না। কেন? আমি তোমরা তো ঠিকই করলা, তাহলে আমি কি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব? জি মিস, ওরা বলতেছে গ্রুপে দেখেন আপনি। আচ্ছা আচ্ছা আমি দেখছি, তাহলে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জি মিস। আমি তো লিঙ্কটা মাত্রই দিলাম, তোমরা আমার এই লিঙ্কে ঢুকেছো না? যারা ঢুকেছো যারা
জি মিস। ঠিক আছে, দাঁড়াও আমার আইডি পাসওয়ার্ডটা আমি মেসেঞ্জারে মেসেজ করে দিচ্ছি। এত ছবি মোবাইলে এখন আমি খুঁজেই পাই না কোনটা কোথায় আছে। আচ্ছা, আমি হচ্ছে অনেকে কিন্তু জয়েনিং দেখাচ্ছে যে জয়েন হচ্ছে। আমি দেখো একটা মেসেজ দিয়েছি, ওটার নিচে আমার আইডি পাসওয়ার্ডটা লেখা আছে। আচ্ছা, এখন মোটামুটি চলে আসছে। একটা মেসেজ দিয়েছি, ওইখানে আইডি আর পাসওয়ার্ড লেখা আছে, ওইটা দিয়ে যারা জয়েন করতে পারবে। লিঙ্ক তো দেওয়াই আছে, এখন নতুন করে তো আবার আমি লিঙ্ক দিলে তোমরা বাদ হয়ে যাবে এই লিঙ্ক থেকে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের 3 ধরনের আমরা অ্যাকাউন্ট নিয়ে কথা বললাম। যেটা বলছিলাম যে সঞ্চয়ী আমানত সাধারণত তোমার যারা চাকরিজীবী আছে বা যাদের একটা লিমিটেড ইনকাম আছে, যাদের ইনকামটা একটা নির্ধারিত বা প্রতি মাসে প্রায় একই ধরনের ইনকাম হয়, তারা সঞ্চয়ী আমানত খুলে থাকে। আর ব্যবসায়ীদের জন্য হচ্ছে তোমার চলতি আমানত। ঠিক আছে, চলতি আমানতে কোনো সুদ নাই। আর পক্ষান্তরে মেয়াদি আমানত যেটা, সেটা আমরা সাধারণত বলে থাকি ফিক্সড ডিপোজিট বা হচ্ছে যে ডিপিএস এই নামে পরিচিত। তো ফিক্সড যেটা যেটা আমরা স্থির করে রেখে দিই, ধরো যাদের তোমার এককালীন বেশ কিছু টাকা আছে, ধরো তোমার হাতে এককালীন 5 লাখ টাকা আছে, তুমি এটাকে একটা ফিক্সড করে রেখে দিতে পারো। তো এটা তোমার 1 মাস সময় থেকে তুমি যে কোনো সময় পর্যন্ত রাখতে পারো, নিম্নে 1 মাস। আবার তুমি ডিপিএস করতে পারো, যে প্রতি মাসে মাসে 5 বছর পর্যন্ত তুমি 100 করে রাখবে বা 500 করে রাখবে। তো এটাকে আমরা বলছি মেয়াদি আমানত। তাহলে আমানত 3 প্রকার: চলতি, সঞ্চয়ী আর মেয়াদি। আমানত কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের অনেক এমসিকিউর প্রশ্ন আসে। ঠিক আছে, এমসিকিউর জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখন আসি নিরাপত্তা। আমাদের আরেকটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকে কেন যাচ্ছি, আমাদের নিরাপত্তা প্রয়োজন। আমাদের বাসায় আমরা কিন্তু মূল্যবান যে আমাদের সামগ্রী আছে সেগুলো রাখতে আমরা সবসময় একটা অনিরাপত্তায় ভুগি, যে কখন চুরি হয়ে যায় বা কখন কে নিয়ে যায় বা হারিয়ে যায়। ব্যাংক কিন্তু সেই দিক থেকে সেফ। আমরা যে শুধুমাত্র ব্যাংকে অর্থ জমা রাখি তা না, আমাদের মূল্যবান সামগ্রীও কিন্তু ব্যাংকে নিরাপদে রাখতে পারি। যেমন ধরো স্বর্ণ অলংকার বা বাসা বা বাড়ির জমির দলিল। ঠিক আছে, তো এই ধরনের যেগুলো আমাদের হারিয়ে যাওয়ার ভয় থাকে বা যেগুলো আমাদেরকে আসলে চুরি হওয়ার ভয় থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাংকে নিরাপদে রাখতে পারি। তাহলে একটা গ্রাহকের ব্যাংকে যাওয়ার উদ্দেশ্য যে শুধুমাত্র সঞ্চয় করবে বা আমানত করবে সেটা না। আমার মনে হয় প্রথম উদ্দেশ্যই হচ্ছে নিরাপত্তা। আমরা কিন্তু নিরাপত্তার জন্যই মূলত ব্যাংকে যাই, কারণ ব্যাংক যে আমাকে সুদটা দেয় সেটা কিন্তু খুবই সামান্য। বা অনেকে কিন্তু সুদ পছন্দও করে না, কিন্তু বাসায় টাকাটা সেফ থাকে না বলেই কিন্তু মানুষ নিরাপত্তার জন্য ব্যাংকে যায়। আচ্ছা, এখন আসি যে উপদেষ্টা ও পরামর্শদাতা। উপদেষ্টা ও পরামর্শদাতা, তো আমাদের আসলে ব্যাংক আমাদেরকে বিভিন্ন জায়গায় সময় উপদেশ দেয়। এটা আমাদের ক্ষেত্রে বেশি মানে প্রযোজ্য না। দেখা যাবে যে যারা ব্যবসায়ী তাদেরকে অনেক উপদেশ দেয়। বা আমি হয়তো সাধারণ একটা গ্রাহক, আমি একটা হিসাব খুলতে গেলাম, আমাকেও কিন্তু বিভিন্ন ধরনের উপদেশ দিবে। কিরকম? ধরো আমি একটা হিসাব খুলতে গিয়েছি, আহ একসাথে আমি প্রতি মাসে মাসে 25,000 করে জমা রাখবো। তখন ব্যাংক আমাকে বললো কি, আপনি একসাথে এত বড় একটা হিসাব প্রতি মাসে মাসে 25,000 করে দেওয়া আপনার জন্য রিস্ক হবে। আপনি করেন কি, 2টা হিসাব খোলেন, একটা খোলেন 25-15-তে আর একটা খোলেন 10-এ। কেন? দেখো এই উপদেশটা দিল ব্যাংক, যে
অনেক সময় হয় না আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, তখন আমি 25,000 প্রতি মাসে রাখতে পারছি না। তাহলে আমি যদি একবারেই প্রতি 25,000 করি তাহলে দেখা যাবে আমার পুরো হিসাবটাই বা পুরো অ্যাকাউন্টটাই হুট করে ভেঙে ফেলতে হচ্ছে। কিন্তু আমি যদি একবারে 25,000 না রেখে 2টা অ্যাকাউন্টে 25,000 রাখি, তাহলে কি হবে, কোনো কারণে যদি আমি এই হিসাবটা চালাতে না পারি তাহলে দেখা যাবে যে তোমার ধরো 15,000 টা বন্ধ হয়ে গেল, আমি 10,000 চালিয়ে গেলাম। জাস্ট একটা উদাহরণ যে এরকম ব্যাংকগুলো আমাদেরকে যখন আমরা টাকা জমা রাখতে যাই তখন বিভিন্ন ধরনের পরামর্শ দেয় বা উপদেশ দেয়, যেটা একটা গ্রাহকের জন্য সুবিধাজনক হয়। ইভেন যারা তোমার ব্যবসায়ী আছে তাদেরকে তো আরো বেশি উপদেশ দেয় যে আপনি, যে দেখেন এখানে একটা উদাহরণ দিয়েছে যে ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে, লগ্নি বলতে বুঝে এখানে ইনভেস্ট করে, ঠিক আছে, এখানে একটা শব্দ আছে দেখো, লগ্নি করে মানে হচ্ছে ইনভেস্ট করে, তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে সেই ব্যাপারে নিশ্চিত হয়েই অর্থায়নে জড়িত হয়। তো এখন তুমি একটা ব্যবসায়ী, ধরো এখন তো চাকরিজীবীদের উদাহরণ গেল, আমি আসছি ব্যবসায়ীদের উদাহরণে। তুমি একটা ব্যবসায়ী, তুমি একটা আহ, নতুন একটা বিজনেস প্ল্যান করতে যাচ্ছ, তুমি ব্যাংকে গিয়েছো লোনের জন্য বা ঋণের জন্য। তোমাকে কিন্তু ব্যাংক হুট করেই লোন দিয়ে দিবে না। তুমি যে ব্যাংকে বললা যে আমি একটা ফাস্ট ফুডের দোকান দিব, আমাকে লোন দেন, তোমাকে কিন্তু হুট করে লোনটা দিয়ে দিবে না। ব্যাংক তোমাকে লোন দেওয়ার আগে ওই ওই তোমাকে যদি ফাস্ট ফুডের দোকান খুলতে লোন দেয়, সেই ক্ষেত্রে তুমি কি রকম লাভ করতে পারো এবং ওই লাভ দিয়ে তুমি ঋণের অর্থ পরিশোধ করতে পারবা কিনা সেটা কিন্তু ব্যাংক যাচাই বাছাই করে দেখে। আমরা যে লোন নিতে গেলেই আমাদেরকে লোন দিয়ে দেয় ব্যাপারটা সেরকম না, ব্যাংক কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে যে আহ, এই লোকটাকে আমি লোন দিচ্ছি কোন পারপাসে দিচ্ছি, যেই পারপাসে দিচ্ছি সেই পারপাসে তার লাভ হবে কিনা। কেন এটা ব্যাংক দেখে? কারণ তোমার লাভ না হলে তো তুমি ব্যাংককে ঋণের অর্থটা ফেরত দিতে পারবা না। তো যখনই ব্যাংক এই প্রকল্পটার লাভজনকতা যাচাই বাছাই করে, তখন কিন্তু ব্যাংকারদের যেহেতু একটা পেশাগত দক্ষতা হয়ে যায় যে কোন প্রকল্পটা লাভজনক হতে পারে বা বর্তমানে কোন প্রকল্পটা বেশি ভালো চলছে বা কোন বিজনেসটা তোমার বেশি ভালো হবে, তখন কিন্তু ব্যাংক তোমাকে একটা পরামর্শ দিতে পারে। কিন্তু তোমাকে বললো যে আপনি শুধুমাত্র ফাস্টফুডের দোকান না দিয়ে আপনি ফাস্টফুডের সাথে কিছু বাংলা আইটেমও রাখেন, কারণ সবাই তো ফাস্টফুড পছন্দ করে না, বা খুব দামি খাবারগুলো না রেখে এই ধরনের খাবার রাখে। তো ব্যাংকগুলো তোমাকে একটা ধরনের পরামর্শ দিবে, জাস্ট উদাহরণের জন্য বলছি, মানে তোমাকে এই টাইপের পরামর্শ কেন দিচ্ছে, যাতে তোমার ব্যবসাটা ভালো হয় আর ব্যাংকও তার ঋণের অর্থটা ফেরত পায়। এই জন্যই বলছে ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে, বিভিন্ন সময় তোমাকে উপদেশ দেয়। এছাড়া দেখো, প্রকল্পটি যদি পরিবর্তন বা পরিমার্জন করতে হয়, ব্যাংক সেই ক্ষেত্রেও পরামর্শ প্রদান করে। আরো বিভিন্ন রকমের আর্থিক ও অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহকদেরকে দিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো যে একটা ব্যাংক যে শুধুমাত্র আমাদেরকে লোন দিয়ে বসে থাকবে সেটা না, কেন ঋণ দিচ্ছে বা সেই ঋণের ব্যবসাটা আমার লাভজনক হবে কিনা বা কোন ব্যবসাটা লাভজনক হবে, এই বিষয়গুলো আমাদেরকে কি করে, উপদেশ দেয় এবং পরামর্শ দেয়। আচ্ছা, এখন আসতেছে আমাদের পরের পয়েন্ট, প্রতিনিধি ও ওসি। ঠিক আছে, যারা প্রতিনিধি ও ওসি আছে তারা কিভাবে মানে ব্যাংক কিভাবে প্রতিনিধি ও ওসির দায়িত্ব পালন করে। আছে ওসি শব্দটার ইংরেজি শব্দ ট্রাস্টি, ঠিক আছে, ট্রাস্টি। তো মানে ওসি বলতে আমরা তাকেই বুঝাই যাকে আমরা বিশ্বাস করি, যাকে আমরা ট্রাস্ট করি, ঠিক আছে। তো ব্যাংক কিন্তু আমাদের প্রতিনিধি বা ওসি হিসাবে কি করে কাজ করে। কিরকম দেখো, বলেছে যে সেবার মূল্য গ্রহণের বিনিময়ে, এখানে দেখো, সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি বা ওসি হিসেবে কাজ করা ব্যাংকের এটা উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলে সই করে, বাসা ভাড়া সংগ্রহ করে। মানে এখানে প্রতিনিধি কে? প্রতিনিধি মানে হচ্ছে যে তোমার হয়ে কাজ করে। জাস্ট তুমি তোমার কলেজের বা স্কুলের এক্সাম্পলটা দেখলে তুমি বুঝতে পারবা। তোমরা প্রতি মাসে মাসে দেখো বেতন দিচ্ছ তোমার স্কুলে, কিন্তু বেতনটা কোথায় যে জমা দিচ্ছ? বেতন কোথায় জমা দাও? ব্যাংকে। ব্যাংকে। তাহলে এখানে স্কুলের প্রতিনিধি হিসেবে কে কাজ করছে? স্কুলের প্রতিনিধি হিসেবে কাজ করছে ব্যাংক, ঠিক আছে। তো দেখো এখানে বাসা ভাড়া সংগ্রহ বলেছে। অনেক বাড়িওয়ালারা থাকে যারা হচ্ছে তোমার দেশের বাইরে থাকে, তাদের বাসা ভাড়াও কিন্তু তোমার এই ভাড়াটিয়ারা ব্যাংকে যে জমা দিয়ে আসে। তাহলে এই ভাড়াটিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করছে ব্যাংক।
তাছাড়া তাদের অনেক বড় ধরো মার্কেট আছে, মার্কেট তাদের 40-50টা দোকান, তাহলে অতগুলা দোকানের ভাড়া কিন্তু সংগ্রহ করা একজন ব্যক্তির পক্ষে অসুবিধা হয়ে যায়। কারণ ধরো কেউ 1 তারিখে দিবে, কেউ 2 তারিখে, কেউ 5 তারিখ, কেউ 10 তারিখে, এইভাবে তাহলে একটা লোককে প্রতিনিয়ত ওই ভাড়া সংগ্রহ করার জন্য যেতে হয়। তো এরকম বড় বড় যাদের বাসা আছে বা মার্কেট আছে বা বিল্ডিং আছে, সেই বাসা ভাড়াগুলোও কিন্তু মানুষ ব্যাংকে যেয়ে জমা দেয়। তোমরা যেরকম স্কুলের বেতনটা, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বেতনটা তোমরা দিচ্ছ যে সোনালী ব্যাংকে, এটা কিন্তু কলেজের ফান্ডেই জমা হচ্ছে। ঠিক সেরকম ওইভাবে কিন্তু বাসা ভাড়াও দেয়। এছাড়া তোমার দেখো বলেছে যে বিভিন্ন ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলে সই করে। বিনিময় বিলটা কি? বিনিময় বিল হচ্ছে এক ধরনের ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত একটা আর্থিক দলিল। সেখানে 3টা পক্ষ থাকে। ধরো তুমি একজনের কাছ থেকে বাকিতে কিছু পণ্য কিনেছো, বাকিতে পণ্য কিনেছো, আজ থেকে 1 মাস পরে পণ্যটা দিবে। তুমি তুমি যে ব্যাংকের গ্রাহক, সেই ব্যাংকে যে একটা বিনিময় বিল নিবে, সেই বিনিময় বিলে তুমি লিখবে যে আমি আপনাকে আজ থেকে 30 দিন পরে আমার এই টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে, পরিশোধ করব। তো এই যে যে তুমি পরিশোধ করবে, এটা এখানে তোমার ওই ব্যাংকের প্রতিনিধি একজন তোমাকে স্বাক্ষর করবে। তার মানে কি, তুমি যদি কোনো কারণে পরিশোধে ব্যর্থ হও, তোমার এই পরিশোধের দায়িত্ব কিন্তু ব্যাংক নিবে। ঠিক আছে? এই যে তোমার তোমার পক্ষ হয়ে কিন্তু ব্যাংক ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করলো। ঠিক আছে, তোমার বিনিময় বিলে স্বাক্ষর করলো। এখন বলতে পারো মিস, কেন ব্যাংক আমাকে বিনিময় বিলে স্বাক্ষর করবে বা কেন এটা করবে? কারণ তোমার কাছ থেকে সে অবশ্যই সার্ভিস চার্জ নিবে। অথবা তুমি সবসময় ওই ব্যাংকে লেনদেন করো, ব্যাংক জানে যে তোমার অ্যাকাউন্টে এখন না টাকা থাকলেও কিছুদিন পরে ঠিকই টাকা আসবে। তো এই বিনিময় বিলে কিন্তু তোমার আমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য গুলো আহ সংগঠিত হয়ে থাকে। এই জন্যই বলেছে যে ব্যাংক প্রতিনিধি এবং ওসি হিসেবে কাজ করছে, মানে সে মক্কেলের বা গ্রাহকের পক্ষে হয়ে বিভিন্ন ধরনের কাজ করে। সে বিনিময় বিলে স্বাক্ষর করছে, মানে সে স্বাক্ষর করা মানে কি, লাইবিলিটিটা নিজের কাঁধে নেওয়া। যে কোনো কারণে যদি ব্যক্তি টাকা পরিশোধে অক্ষম হয়, তাহলে কিন্তু ব্যাংকটাই টাকা পরিশোধ করে দিবে। তার মানে কি, এটা ওসি বা ট্রাস্টি। আমরা কিন্তু ব্যাংকে বিশ্বাস করি, ব্যাংক ব্যাংক টাকা মেরে দিবে না, এই ধরনের একটা বিশ্বাস আমাদের সবার মধ্যেই আছে। তো ব্যাংক এই তার গ্রাহকের পক্ষে এই বিশ্বাসটা অর্জনের জন্য তোমার বিভিন্ন ধরনের ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলের স্বাক্ষর করে। আমি বাসা ভাড়া বললাম, বা স্কুলের তরফ থেকে বললাম যে বেতন সংগ্রহ করে। তো এইভাবে ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে। আমরা কি পড়ছি দেখো, ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। কেউ কেউ শুধুমাত্র মানে ক্লাসে জয়েন করছো আর যাচ্ছ, বুঝছেন, একবার জয়েন হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার জয়েন হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো আমাদের এটা আমি ক্লিয়ার করে দিই। এখন আসছে ব্যাংকের পরবর্তী যে উদ্দেশ্যটা, অর্থ স্থানান্তর। এগুলো অনেক সোজা, তারপর আমি একটু শেষ করি, তোমাদের কোথাও প্রবলেম থাকলে তোমরা বলবা। যে আমরা এখন যেটা পড়ছি, যে একটা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে তুমি চিন্তা করলে তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখো বলেছে অর্থ স্থানান্তর, ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। মানে এখন তোমার ধরো তোমার বড় ভাই থাকে রাজশাহীতে, আর তুমি আছো ঢাকায়। এখন তোমার কোনো কারণে টাকার প্রয়োজন, তোমার ভাই রাজশাহী থেকে ঢাকায় টাকা পাঠাতে পারবে। এখন না তোমার বিকাশ হয়েছে বা তোমার নগদ বা রকেট, এগুলো কিন্তু ব্যাংকের সার্ভিস, এগুলা কিন্তু মোবাইল ব্যাংকিং এর সার্ভিস। ঠিক আছে, বিকাশ যেরকম ব্র্যাক ব্যাংকের একটা সার্ভিস, এটাও কিন্তু ব্যাংকিং সেবা। ঠিক আছে, তো এখন দেখো, এই তো দেশের মধ্যে দেশ, ইভেন বিদেশ থেকেও কিন্তু আমাদের টাকা চলে আসে। আমাদের যারা আত্মীয় স্বজন বা বিদেশে আছে, তারা কি করে, ব্যাংকে টাকা পাঠায়। তার মানে এখন দেশ ও বিদেশে টাকা পাঠানো মানে খুবই সোজা হয়ে গিয়েছে তোমার এই ব্যাংকিং সেবার মাধ্যমে। তাহলে একটা গ্রাহকের কিন্তু এটাও একটা আহ মানে তোমার আহ সুবিধা বা ব্যাংকে যাওয়ার একটা কারণ, যে সে অর্থ স্থানান্তর করতে পারবে। অনেকে বলে না যে বিকাশে অ্যাকাউন্ট আছে কিনা, বিকাশ অ্যাকাউন্ট মানে থাকা কিনা, তোমার ব্র্যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা, তুমি ব্র্যাক ব্যাংকে একটা হিসাব করলে, সেই হিসাবের মাধ্যমেই কিন্তু তোমার টাকাটা লেনদেন হচ্ছে। ঠিক আছে, সেই হিসাবের মাধ্যমে তোমার টাকা লেনদেন হচ্ছে। তোমার হিসাব থেকে তুমি কাউকে টাকা পাঠাচ্ছ, বা তোমার হিসাবে তোমার টাকাটা জমা হচ্ছে না। আবার বিদেশেও ধরো তোমার বাবা আছে, সে প্রতি মাসে বা 2 মাস পরে টাকা পাঠায়, তখন কি করে, দেশের কোনো ব্যাংকে পাঠায়। তোমার মা বা তোমাদের বাসায় কেউ যে সে টাকাটা তুলে নিয়ে আসে, সেও কিন্তু তোমার মার কোনো হিসাবে পাঠায়। ঠিক আছে, তো এরকম ব্যাংক অর্থ স্থানান্তরের জন্য কিন্তু গ্রাহকরা ব্যাংকিং সেবাটা গ্রহণ করে থাকে।
এরপর দেখো 6 নাম্বার পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। তোমাকে একটা উদাহরণ দিলাম যে দেখো বিকাশ বিকাশ বা থাকার কারণে বা মোবাইল ব্যাংকিং থাকার কারণে আমাদের জীবনযাত্রাটা আসলে কত সহজ হয়ে গিয়েছে। এখন কারো টাকার প্রয়োজন হলে হুট করে ধরো রাত সেটা 2টা বাজুক রাত 3টা বাজুক আমরা কিন্তু ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাতে পারছি। কিন্তু তোমার হচ্ছে যদি এটা না থাকতো তাহলে আমাদের জীবনযাত্রাটা কত কঠিন হয়ে যেত। একটা টাকার প্রয়োজনে ধরো কারো চিকিৎসার প্রয়োজন বা কারো খুব আর্জেন্ট দরকার, তখন কিন্তু এই এই যে আমাদের এত জীবনটা সহজ হয়ে গেল, ব্যাংকিং সেবাটা না থাকলে কিন্তু জীবনটা অত সহজ হতো না। এছাড়া ব্যাংক কি করে বলতো, মানুষ ক্রেডিট কার্ড দেয়। ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের বিশেষ কার্ড, সবাই দেখেছো যে এটিএম বুথ আছে, এটিএম বুথে যে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি প্রয়োজনে টাকা তুলতে পারবা বা তুমি বিভিন্ন পণ্য দ্রব্য কিনতে পারবা। যেমন স্বপ্ন, আগরা, মিনা বাজার, এখন তো অনেক জায়গায় বিভিন্ন ওষুধের দোকানে, খাবারের দোকানে যাও, তুমি রেস্টুরেন্টে যাও, তুমি ক্রেডিট কার্ড দিয়ে কি করতে পারবা? বিল দিতে পারবা। ইভেন হসপিটালও তুমি ক্রেডিট কার্ড দিয়ে বিল দিতে পারবা। তুমি বাসার বড় বড় জিনিস কিনো, টিভি, ফ্রিজ বা স্বর্ণলিঙ্ক কার্ড, তুমি ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবা। তাহলে ক্রেডিট কার্ড হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট লিমিটেড টাকা দিয়ে দিবে, সেই টাকাটা তুমি ধার হিসাবে খরচ করবা। ক্রেডিট মানে ধার, এখানে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে টাকাটা, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তুমি আবার টাকাটা ব্যাংকে যেয়ে পরিশোধ করে দিবা। ঠিক আছে? তো এই যে দেখো আমরা এখন বইয়ের পড়াটাতে যাচ্ছি। ক্রেডিট কার্ড দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়, এটা আমরা জানি। বর্তমান দেশে সব বড় শহরে বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। যে উদাহরণগুলো আমি আগেই দিয়ে ফেলেছি, মোবাইল ব্যাংকিং তো বললামই। মোবাইল ব্যাংকিং তো আমরা আমাদের প্রত্যেকের মোবাইলে আছে, বিকাশ, রকেট, নগদ। ঠিক আছে? ইন্টারনেট ব্যাংকিং, এই যে ইন্টারনেটের মাধ্যমে তোমরা যেরকম যে ক্লাস করছো বা ব্যাংকিং সেবাটাও কিন্তু এরকম ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া যায়। তুমি ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা নিতে পারো। এছাড়া এই যে এটিএম বুথের তো তোমাদের উদাহরণ দেওয়ার দরকার নাই, সবাই আশেপাশে অনেক হচ্ছে এটিএম বুথ দেখতে পারো। তো এগুলা সবই কিন্তু আমাদের জীবনযাত্রার মানকে সহজ করেছে এবং জীবনযাত্রার মানকে আগের থেকে অনেক বৃদ্ধি করেছে। এখন আর আমাদেরকে আহ টাকা কোথায় পাবো বা এত এত টাকা কোথায় পাবো এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাদের এই ব্যাংকের ফ্যাসিলিটি গুলো থাকার কারণে। ঠিক আছে? ক্রেডিট কার্ডের বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? ক্রেডিট কার্ড জিনিসটা কি এখানে বোঝার মতো যদি কিছু থাকে তাহলে হচ্ছে ক্রেডিট কার্ড। ঠিক আছে? আর আর সব কিছু তোমরা নিজেরা তোমাদের বাস্তব জীবনে সারাক্ষণ এই মোবাইলে ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম বুথ, এগুলো সারাক্ষণই আমরা ব্যাংকিং সেবাগুলো সারাদিনই নিতে থাকি। আচ্ছা, ক্রেডিট কার্ড বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। ক্রেডিট কার্ড, একটা ব্যাংক দুই ধরনের কার্ড দিয়ে থাকে, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ঠিক আছে? যদিও আমাদের পরবর্তী অধ্যায়ে একটু বিস্তারিত আলোচনা আছে, তারপর আমি একটু সংক্ষেপে বলে দিই। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড একটা ব্যাংক থেকে আমরা ইস্যু করতে পারি। এখন আসলে ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড হচ্ছে তুমি একটা ব্যাংকের গ্রাহক, তুমি ওই ব্যাংকে প্রতিনিয়ত টাকা জমাচ্ছ বা তোমার টাকা জমা আছে। তোমার ওই জমা টাকার বিপরীতে যে কার্ডটা ব্যাংক ইস্যু করবে সেটার নাম হচ্ছে ডেবিট কার্ড। ঠিক আছে? অ্যাকাউন্টে আমরা ডেবিট করি না, সেই ডেবিট কার্ড। এখন ধরো তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, ডেবিট কার্ড দিয়ে তুমি সর্বোচ্চ 20,000 টাকার মতো খরচ করতে পারবা। তোমার আছেই 20,000, মানে ডেবিট কার্ডে তোমার যা টাকা আছে তুমি সেটাই খরচ করতে পারবা, তুমি তার অতিরিক্ত করতে পারবা না। ঠিক আছে? এখন আসে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে তোমার টাকা নাই। ক্রেডিট কার্ড হচ্ছে তোমার টাকা নাই, তোমাকে তুমি ব্যাংকে ঋণ নিয়েছো। ক্রেডিট কার্ড মানে হচ্ছে এক ধরনের ঋণ নেওয়া। ধরো তুমি ঋণ নিয়েছো কত? 50,000 টাকা। এই 50,000 টাকারই তোমাকে একটা কার্ড দিয়ে দিল, তুমি সর্বোচ্চ এই 50,000 টাকা এক মাসে খরচ করতে পারবা। একটা মেয়াদ দিয়ে দিবে, ওই মেয়াদ শেষ হয়ে গেলে তুমি হচ্ছে আহ টাকাটা অবশ্যই তোমাকে ব্যাংকের অ্যাকাউন্টে পরিশোধ করে দিতে হবে। তার মানে ক্রেডিট কার্ড হচ্ছে তোমাকে এক ধরনের ঋণ, একটা ঋণ দেওয়া, যা তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নগদ ছাড়াই পণ্য ক্রয় করতে পারছো। স্বপ্ন, মিনা বাজার যাও, বা আমি যেটা বলছি যে কোনো জায়গায় যাও, ওষুধের দোকানে যাও, হসপিটালে যাও,
রেস্টুরেন্টে যাও, এই ক্রেডিট কার্ড দিয়ে তুমি বিল দিতে পারছো। বিল দেওয়া মানে কি বলতো, তোমার এই অ্যাকাউন্টে ব্যাংক ধরো 50,000 টাকা ক্রেডিট করে রেখেছিল, সেই টাকাটাই কিন্তু বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। তুমি স্বপ্ন থেকে 200 টাকার পণ্য কিনেছো, ক্রেডিট কার্ড দিয়েছো, একটা পিন নাম্বার পাঞ্চ করে দিয়েছো, তার মানে কি হচ্ছে বলতো, তোমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা চলে গিয়েছে। তোমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা চলে যে কোথায় জমা হয়েছে, স্বপ্নের অ্যাকাউন্টে। এভাবে করে সর্বোচ্চ তোমার যে লিমিটটা দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি ওই লিমিটেড টাকা দিয়ে তুমি জিনিসপত্র কেনাকাটা করবে, অথবা নগদ টাকাও তুমি তুলতে পারবা। কিন্তু শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় পরে তোমাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। পরিশোধ না করলে অত্যন্ত বেশি হারে সুদ তোমাকে দিতে হবে, ঠিক আছে? অনেক বেশি হারে সুদ ক্রেডিট কার্ডে দিতে হয়, এই সুদটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের তোমার গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আজকে অনেকেই দেরি করে জয়েন করেছে বা জয়েন করতে অসুবিধা হয়েছে, তো সবাই বলো তো এইখানে তোমাদের বুঝতে আরো অসুবিধা আছে কিনা। আর একটা বিষয় তোমাদের একটা কথা বলে রেখে, আমাদের টিচারদের কিন্তু আইডি পাসওয়ার্ডটা তোমরা, অনলাইনের আইডি পাসওয়ার্ডটা সবসময় তোমরা সেভ করে রাখবা। আমি তো প্রতিদিন লিংক দেই, কখনো যদি দেখো যে লিংকের সমস্যা হয়, তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবে। কারণ আইডি পাসওয়ার্ড তো আমাদের চেঞ্জ হচ্ছে না, কিন্তু লিংক কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন ধরো আমার এই মিটিং এর লিংক, আর আমি যদি আর 2 মিনিট পর একটা মিটিং ক্লোজ করে আরেকটা মিটিং করি, সেটা লিংক কিন্তু এক হবে না। লিংক একটা মানে হচ্ছে তোমার ইউনিক বিষয়। কাজেই যদি কখনো দেখো যে লিংকে ঢুকতে পারছো না, তখন সাথে সাথে আইডি পাসওয়ার্ডটা দিয়ে তুমি মিটিং এ মানে ঢুকে যাবা, ক্লাস ঢুকে যাবা। এটা হলো বিষয়। আচ্ছা, এখন দেখো তো যারা পরে জয়েন করেছো, তাদের এই যে আমরা যে আজকে পড়লাম আহ তোমার হচ্ছে ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা। আমরা প্রথমে পড়েছি আমানত, তারপরে নিরাপত্তা, উপদেষ্টা পরামর্শদাতা, প্রতিনিধি ও ওসি, তারপর অর্থ স্থানান্তর, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। এই পর্যন্ত হচ্ছে আমরা পড়েছি। দেখো এখানে কারো অসুবিধা আছে কিনা। কেউ কিচ্ছু বলে না, আমি এগুলো, অথচ ক্লাসে কত সুন্দর রেসপন্স করে, কথা বলে। অনলাইনে সবাই বোবা হয়ে যায়। মিস হ্যাঁ আফসানা বলো। মিস লগ্নি মানে কি? আচ্ছা, লগ্নি মানে হচ্ছে ইনভেস্ট করা, বিনিয়োগ করা, ঠিক আছে? লগ্নি হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্ট করা। এটা একটা একদম খাঁটি বাংলা শব্দ। তো খাঁটি বাংলা শব্দ তো আমরা কম বুঝি, এই কারণে হচ্ছে প্রশ্নটা আমরা করেছি, ঠিক আছে? কোথাও বিনিয়োগ করা বা হচ্ছে অর্থ ইনভেস্ট করাকে আমরা বাংলা একদম মানে খাঁটি বাংলাতে বলি লগ্নি করা। এই যে এখানে আছে শব্দটা। এই যে। আচ্ছা, আর কোথাও কারো কোনো সমস্যা দেখো তো। আচ্ছা, তাহলে মনে হয় আর সমস্যা নাই। তাহলে আমি হচ্ছে আহ পরের ইয়েটাতে যাই। পরের যে ব্যাংকের গঠন, অ্যাটলিস্ট আমরা উপরে প্যারাটুকু করে রাখলে আমাদের জন্য সুবিধাজনক হবে। এইটুকুই ব্যাংকের গঠনটুকু, 9.2। দেখো আমরা এখন জানবো কিভাবে একটা ব্যাংক গঠিত হয়। এটাও আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কিভাবে একটা ব্যাংক গঠিত হয়, এটাও আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলেছে যে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। খুব ভালো করে মনে রাখবো, সর্বনিম্ন হচ্ছে আহ তোমার হচ্ছে 2 জন, আর সর্বোচ্চ হচ্ছে তোমার 13 জন। এই সদস্য নিয়ে তোমার প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। আমরা ব্যবস্থাপনায় পড়েছি না, কোম্পানি 2 ধরনের, পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড। তাহলে ব্যাংক গুলো কিন্তু এভাবে পরিচালিত হয়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড ব্যাংক, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড ব্যাংক, ঠিক আছে? তো যেটা প্রাইভেট লিমিটেড ব্যাংক, তার পরিচালকের সংখ্যা 2 থেকে 13। এটা কিন্তু আমরা উদ্যোগের সাথে এলোমেলো করে ফেলবো না। উদ্যোগের কিন্তু তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেডেরও কিন্তু পরিচালক আছে, তো দুইটার সাথে আমরা এক করব না। ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড ব্যাংকের 2 থেকে 13 জন সর্বোচ্চ পরিচালক,
আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 7 জন আর সর্বোচ্চ এই শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বা সীমাহীন, যেটা হতেই পারে। তো দেশের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হবে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আমাদের দেশের কোনো ব্যাংকই ব্যাংক হিসাবে ব্যাংকিং কার্যক্রম করতে পারবে না। সমবায় সমিতি বা অন্য নামে তোমার এই আর্থিক লেনদেন করতে পারলেও এই ব্যাংক শব্দটা তারা কখনোই তাদের নামের শেষে ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাংকের গঠন। তাহলে আমরা এখান থেকে 3টা আমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। একটা ছিল তোমার প্রাইভেট ব্যাংকের তোমার পরিচালকের সংখ্যা, আরেকটা হচ্ছে তোমার পাবলিক লিমিটেড ব্যাংকের পরিচালকের সংখ্যা, আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংক প্রতিষ্ঠা করাই কি সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই গঠন পর্যন্তই পড়বো, কারণ এখন আর মূলনীতি শুরু করব না। মূলনীতি শুরু করলে হচ্ছে শেষ করতে পারবো না, আমরা বুঝবো না। তাহলে তোমাদের পড়া থাকবে কি, গত ক্লাসে তো কোনো পড়া দেই নাই, তোমাদের পড়া থাকবে হচ্ছে তোমরা ক্লাসে যেরকম এমসিকিউ লিখতা, তোমরা এই চ্যাপ্টারের শুরু থেকে এই ব্যাংকের গঠন পর্যন্ত মাত্র 10 থেকে 12টা এমসিকিউ লিখলেই হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের শুরু থেকে আমি কোনো যেহেতু অনলাইনে আমাদের নতুন শুরু হয়েছিল, আমি আর কোনো হোমওয়ার্ক দিই নাই। এই চ্যাপ্টারের শুরু থেকে তোমরা হচ্ছে এই ব্যাংকের গঠন পর্যন্ত শুধু 12টা এমসিকিউ লিখলেই হবে। ঠিক আছে, যে ক্লাসে যেরকম আমাকে লিখে দিতা ওরকম খাতায় লিখবা, লিখে আমাকে, যারা আমার পার্সোনাল মেসেজে যুক্ত আছো আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো, অথবা তোমরা গ্রুপেও দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ তোমাদের প্রয়োজনে গ্রুপটা করা হয়েছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।